নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। আধ্যা শ্যামা নাম লেখা কাপড়টি সঙ্গে নিয়ে ঘর থেকে বেরোলো। বিপ্র তাকে দেখে বলল, গা মাথা সব ঢাকা দাও। আধ্যা ওড়না দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নিল। তারপর চারদিকে তাকিয়ে দেখল বাড়ির অন্য ঘরগুলো অন্ধকার। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, অন্য ঘরগুলোতে আলো নেই কেন? বিপ্র একটু চুপ থেকে উত্তর দিল, ফিউজ কেটে গেছে। যে ইলেকট্রিশিয়ান আমাদের বাড়ির কাজ করে সে এখন বাইরে, ফিরলেই বলবো ঠিক করে দিতে। এখন তাড়াতাড়ি চলো, খানিকটা পথ হেঁটে যেতে হবে, বাইক নিয়ে যাওয়া যাবে না। আধ্যা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে এগিয়ে চলল। দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামল। বিপ্রের কাছে একটি ব্যাগ আর দড়ি রয়েছে। বিপ্র আধ্যাকে নিয়ে রুদ্রগড়ের কাছের এলাকার দিকে হেঁটে যাচ্ছে। দুপুরে বৃষ্টি হয়ে গেছে, তাই পথের কাদামাটি কিছুটা শুকিয়ে এলেও পিচ্ছিল হয়ে রয়েছে। চারিদিকে স্নিগ্ধ বাতাস বইছে, শীত শীত ভাবও আছে। আকাশ এখন একেবারে পরিষ্কার, আর জ্যোৎস্নার আলো চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন সারা পৃথিবীকে রূপোলি চাদরে মুড়ে দিয়েছে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে এলো, আর হালকা বাতাসে অজানা ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। আধ্যার হাঁটতে কষ্ট হচ্ছে, জুতো কাদায় আটকে যাচ্ছে, পা পিছলে যাচ্ছে মাঝে মাঝে। তবু সে এগিয়ে চলেছে। তার চোখে লক্ষ্য একটাই, হাড়ের তলোয়ার পাওয়া। কিন্তু তার মন বারবার বলছে সে হয়তো মিছেই ছুটছে, হয়তো হাড়ের তলোয়ার এখানে নেই, সেটি হয়তো রুদ্রগড়ের মন্দিরের ভেতরে বা বাইরে কোথাও আছে। বিপ্র হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আধ্যার গায়ের কাছে চলে আসছে। প্রথমে আধ্যা বিষয়টা খেয়াল করলেও বিশেষ গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল যতই সে একটু সরে হাঁটতে চাইছে, বিপ্র ততই তার গা ঘেঁষে আসছে। আধ্যার অস্বস্তি লাগছে, তার মনে অজানা শঙ্কা কাজ করছে। সে একটু বাঁদিকে সরে গেল, কিন্তু বিপ্র কৌশলে সেদিকেই এগিয়ে এলো। পথ সরু নয়, জায়গা যথেষ্ট থাকার পরও তার এত কাছে এসে হাঁটার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। সে এবার একটু দ্রুত পা চালালো, কিন্তু বিপ্র গতি বাড়িয়ে সঙ্গে সঙ্গে তাল মেলালো। আধ্যার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাতাসের শীতল ছোঁয়া যেন মুহূর্তে তার আশঙ্কাকে একটু বাড়িয়ে তুলল। সে এক মুহূর্ত থেমে চোখ তুলে সরাসরি বিপ্রের দিকে তাকালো। তারপর ঠান্ডা গলায় বলল, একটু সরে হাঁটুন। বিপ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, কেন, ভয় পাচ্ছ? আধ্যার ভেতরে অস্বস্তির একটা ঢেউ উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, এত কাছে আসছেন যে আমার হাঁটতে অসুবিধা হচ্ছে। বিপ্র আর কিছু বলল না, তবে সে সামান্য দূরে সরে গিয়ে হাঁটতে লাগলো। আধ্যা গভীর শ্বাস নিল, কিন্তু তার মনে একটা অদৃশ্য অস্থিরতা রয়েই গেল। বেশ কিছুক্ষণ হাঁটার পর বিপ্রের বাথরুম পেল। সে আধ্যাকে দাঁড়াতে বলে সরে গেল। আধ্যা বুঝতে পেরে চুপচাপ দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে রইল। হঠাৎ তার চোখে পড়ল একটা বড় কেউটে সাপ। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেটিকে। আধ্যার বুক কেঁপে উঠল ভয়ে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এই সাপটি কি সেই সাপ যে তাকে একদিন বাঁচিয়েছিল। সাপটি ফনা তুলে আছে, কিন্তু ফোঁস ফোঁস শব্দ করছে না। আধ্যা স্থির হয়ে তাকিয়ে রইল। সে লক্ষ্য করল সাপটি মাথা নাড়িয়ে কিছু বলতে চাইছে যেন।
অবাক হলেও সে বুঝতে পারল যে সাপটি তাকে আক্রমণ করবে না। হঠাৎ সাপটি দ্রুত বিপ্র যেদিকে আছে তার বিপরীত দিকে এগিয়ে গেল। তারপর ফিরে এসে আবার একইভাবে সামনে গিয়ে পিছন ফিরল, যেন তাকে অনুসরণ করতে বলছে। আধ্যেয়ার মনে পড়ে গেল এমনিভাবেই সাপটি সন্তোষপুরে তাকে পারুল মাসির বাড়ির দিকে নিয়ে গিয়েছিল। তাহলে কি এবার সে তাকে হাড়ের তলোয়ারের সন্ধান দেবে? মনে হতেই সে সাপটির দিকে দ্রুত পা বাড়ালো। পিছন থেকে বিপ্র বলল, ওদিকে কেন যাচ্ছ? আধ্যেয়া কেঁপে উঠে পিছন ফিরে তাকালো। সে বিপ্রকে সাপটির কথা বলতে গিয়েও চুপ করে গেল। গত রাতে বিপ্র সাপটির ওপর দিয়েই বাইক চালিয়ে দিয়েছিল। ভাগ্য ভালো যে সাপটির কোনো ক্ষতি হয়নি। আজ যদি সাপটিকে দেখে বিপ্র লাঠি দিয়ে আঘাত করে? সেজন্য আধ্যেয়া কিছু না বলে আবার সাপটির দিকে তাকালো। কিন্তু সাপটি আর সেখানে নেই। আধ্যেয়া চারপাশে তাকিয়ে কোথাও দেখতে পেল না সাপটিকে। বিপ্র বিরক্ত হয়ে বলল, কি দেখছো এদিক ওদিক করে? চলো। সাপটি যেদিকে যাচ্ছিল আধ্যেয়া সেই দিকটা দেখিয়ে বলল, ওই দিকে চলুন, হাড়ের তলোয়ার হয়তো ওই দিকেই আছে। বিপ্র বলল, ওই দিকে কোনো কুয়ো নেই। আধ্যেয়া জবাব দিল, কুয়ো ছাড়াও অন্য কোথাও হাড়ের তলোয়ার থাকতে পারে। আমার মন বলছে ওই দিকেই আছে। বিপ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সন্ধ্যায় বলছিলে রুদ্রগড়ের শ্মশানের কাছের মন্দিরে বা তার আশেপাশে থাকতে পারে হাড়ের তলোয়ার। এখন বলছো অন্য দিকে থাকতে পারে। ঠিক মনে করো, কুয়োর ভেতর ছাড়া আর কোথাও দেখেছো কি স্বপ্নে হাড়ের তলোয়ারটিকে? আধ্যেয়া মাথা নাড়ল, না। বিপ্র দৃঢ় কণ্ঠে বলল, তাহলে কুয়োতেই আছে, চলো। আধ্যেয়া অনিচ্ছা সত্ত্বেও বিপ্রের সাথে চলল। কিন্তু তার মনে হচ্ছে সাপটি সত্যি তাকে কিছু বলতে চাইছিল। হয়তো সে কোনো ইঙ্গিত দিয়েছিল যা সে বুঝতে পারেনি। তারা রুদ্রগড়ের কাছাকাছি একটি কুয়োর কাছে এসে পৌঁছল। বিপ্র ব্যাগ থেকে নতুন একটা গগলস আর ওয়াটারপ্রুফ টর্চ বের করে আধ্যেয়াকে দিল। আধ্যেয়া শ্যামা নাম লেখা কাপড়টি কুয়োর পাশে রেখে গগলস পরে টর্চ হাতে নিয়ে দড়ি ধরে কুয়োর ভেতরে নেমে পড়ল। কুয়োটিতে অনেকক্ষণ ধরে খুঁজেও হাড়ের তলোয়ার না পেয়ে আধ্যেয়া খানিক দূরে আরেকটি কুয়োতে নেমে খুঁজল, কিন্তু সেখানেও কিছু পেল না। আধ্যেয়ার মন খারাপ হয়ে গেল। সে হতাশ হয়ে কুয়োর পাড়ে বসে পড়ল। কষ্ট হচ্ছে তার। শ্যামা নাম লেখা কাপড়টি আঁকড়ে ধরে আছে সে। বিপ্র বলল, বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি ওঠো, আরও কুয়ো আছে, চলো। আধ্যেয়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলো। আধ্যেয়ার পা চলছে না। তার ভিজে শরীরটার দিকে বারবার চোখ যাচ্ছে বিপ্রর। আধ্যেয়া সেটা লক্ষ্য করল। তার অস্বস্তি হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে সে কিছু বলতেও পারছে না, এখান থেকে চলে যেতেও পারছে না। এবার তারা গভীর জঙ্গলের ভেতর এক পরিত্যক্ত কুয়োর কাছে এলো। কুয়োটি জলে ভরা। আধ্যেয়ার সেখানে নামতে কষ্ট হচ্ছে, কিন্তু বিপ্র তাকে জোর করেই নামিয়ে দিল। আধ্যেয়া ডুব দিয়ে কুয়োর তলদেশে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কুয়োর জল ঠান্ডা আর ভারী মনে হচ্ছে, যা তাকে ধীরে ধীরে ক্লান্ত করে তুলছে। সে শীতে কাঁপছে। ওপরে থেকে বিপ্র চিৎকার করে বলল, ভালো করে খুঁজে দেখো, কোথাও ঠিক পেয়ে যাবে হাড়ের তলোয়ার। আধ্যেয়া যখনই ভেসে উঠছে বিপ্র তখনই তাকে আবার ডুব দিতে বলছে। বারবার শ্বাস নেওয়ার আগেই তাকে নিচে যেতে বাধ্য করছে বিপ্র। আধ্যেয়ার মনে হচ্ছে বিপ্র যেন হাড়ের তলোয়ারের জন্য উন্মাদ হয়ে গেছে। তার যে কষ্ট হচ্ছে সেটাতে বিপ্রের কোনো ভ্রুক্ষেপই নেই, অথচ আগে সে তো এমন ছিল না। আধ্যেয়াও চায় যত দ্রুত সম্ভব হাড়ের তলোয়ার খুঁজে বের করে পিশাচিনীকে ধ্বংস করতে,
কিন্তু বিপ্রের এই রকম উদগ্র বাসনা তাকে অস্বস্তিতে ফেলছে। বিপ্র কিভাবে এমন বদলে গেল? আগে সে ছিল সংযত, বুদ্ধিমান, এখন সে যেন শুধুই তলোয়ারের মোহে অন্ধ হয়ে গেছে। তবে কি এই তলোয়ার খোঁজার জন্য তাকে এত তাড়া দেওয়ার পিছনে বিপ্রের কোনো স্বার্থ জড়িয়ে আছে? এই ভাবনাটাই এখন আধ্যাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। কয়েকদিন ধরে রোজ রাতে বিপ্র আধ্যাকে নিয়ে বিভিন্ন কুয়োয় নামিয়ে দিচ্ছে হাড়ের তলোয়ার খুঁজতে। স্যাঁতস্যাঁতে বাতাস, ঠান্ডা জল আর রাতের শীতল হাওয়ায় এতবার নামতে নামতে আধ্যা অসুস্থ হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার, জ্বর বেড়ে গেছে, মাথার যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে, গলার ব্যথায় কথা বেরোতে চাইছে না, সঙ্গে সর্দি কাশিও চেপে ধরেছে। আধ্যার দুর্বল শরীর দেখে বিপ্র ওষুধ এনে দিয়েছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না। বিপ্র এবার আরও বেশি পাওয়ারের ওষুধ কিনে এনে আধ্যাকে খাওয়ালো। তাতে জ্বর আর মাথা ব্যথা কিছুটা কমলেও আধ্যার শরীরে শক্তি নেই, মাথা ঘুরছে, হাঁটতে গেলেই মনে হচ্ছে মাটিটা দুলছে। সন্ধ্যের পর খাবার খেয়ে আধ্যা একটু শুয়ে রয়েছে। ক্লান্ত শরীরটা একটু আরাম পেতে না পেতেই বিপ্রের কড়া গলা শুনতে পেল, তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না। আধ্যা তাকালো বিপ্রের দিকে, ক্লান্ত চোখে বোঝানোর চেষ্টা করল সে উঠতে পারছে না, কিন্তু বিপ্রের চোখে রয়েছে শুধুই একগুয়েমি আর লক্ষ্য পূরণের জেদ। সে আধ্যাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বেরোনোর জন্য। আধ্যা বুঝতে পারল বিপ্র থামবে না, আর তার নিজেরও থামার উপায় নেই। গভীর নিশ্ছিদ্র অন্ধকার দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর পায়ে উঠে পড়ল। শ্যামা নাম লেখা কাপড়টি ভাঁজ করে সে কোমরে গুজে নিল। আধ্যার শরীর আর চলছে না, তবু সে পা টেনে টেনে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনেটা পর্যন্ত পৌঁছতেই তার মাথাটা কেমন যেন ঘুরে গেল। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে সে ধপ করে মাটিতে পড়ে গেল। বিকি আর কলবিলতা তাকে পড়ে যেতে দেখে দৌড়ে এলো। বিপ্র বিরক্তির সুরে আধ্যাকে বলল, দেখে শুনে চলবে না তো, পড়ে তো যাবেই, ওঠো। বলে সে আধ্যাকে ধরে ওঠাতে গেল। আধ্যা তাকে বলল, থাক, আমি উঠতে পারবো। আধ্যা নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বিপ্র বলল, তাড়াতাড়ি পা চালাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। আধ্যার শারীরিক কষ্টের কথা বুঝতে পারল কলমিলতা। ওর শরীরটা ভালো নেই, আজ ওকে নিয়ে যাবেন না বাবু? কলমিলতা উদ্বিগ্ন কণ্ঠে কথাটা বলল। বিপ্র বিরক্তির সুরে বলল, ওষুধ খাইয়েছি, ঠিক হয়ে যাবে। তারপর আবার আধ্যার দিকে তাকিয়ে বলল, চলো। বিকি চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রয়েছে। এবার সে বিপ্রকে ইশারায় ডেকে নিয়ে ফিসফিস করে বলল, বাবু, মেয়েটার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে। আপনি ওকে এভাবে নিয়ে গেলে ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায় তখন কি হবে? যে উদ্দেশ্য ওকে নিয়ে এসেছেন সেই উদ্দেশ্যটাই তো পূরণ হবে না। বিপ্র থমকে গেল, কিছুক্ষণ ভাবল, তারপর গভীর শ্বাস ফেলে কলমিলতাকে বলল, ভেতরে নিয়ে যাও ওকে। কলমিলতা আধ্যাকে ধরে নিয়ে ঘরে ঢুকে তাকে শুইয়ে দিল। বিপ্র দাঁড়িয়ে রইল, তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, কিন্তু চোখে চিন্তার রেখাও ফুটে উঠেছে। সে ভাবল, রাতটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। আধ্যার শরীর একটু ভালো হলেই তাকে নিয়ে বেরোতে হবে। রাত 11টার দিকে আধ্যা উঠে বসল। দরজার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিল। চারপাশ নিস্তব্ধ। অন্ধকারের মধ্যে কেবল সামনের দিকের একটি ঘর থেকে আসা মৃদু আলো আর কথার অস্পষ্ট গুঞ্জন শুনতে পাচ্ছে সে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল।
নিঃশব্দে পা ফেলে সে ঘরটির দিকে এগোতে লাগলো। যতই সে কাছে যাচ্ছে কথাগুলো ততই স্পষ্ট হচ্ছে। ধীরে ধীরে সে বুঝতে পারল বিপ্রের কণ্ঠস্বর। গম্ভীর স্বরে বিপ্র কাউকে বলছে, আধ্যার দিকে নজর রাখবি, কোনোভাবেই যেন ও বেরোতে না পারে, দরকার হলে বেঁধে রাখবি। শেষ কথাটা শুনেই আধ্যার শরীর শিউরে উঠল। কি বলল বিপ্র? তাকে বেঁধে রাখতে বলছে? কিন্তু কেন? বিপ্র তো তাকে সাহায্য করছে পিশাচিনীকে ধ্বংস করার জন্য, সেই রহস্যময় হাড়ের তলোয়ার খুঁজতে। তাহলে কি ওর আসল উদ্দেশ্য অন্য কিছু? মনের মধ্যে হাজারো প্রশ্নের ঝড় উঠল। আধ্যা বুঝতে পারল বিপদের আভাস স্পষ্ট। আধ্যা ভাবল, যদি এক্ষুনি পালিয়ে না যাই তাহলে হয়তো সারা জীবন বন্দি থাকতে হবে আমাকে। না, আর দেরি করা ঠিক হবে না। পিশাচিনীকে ধ্বংস করার মিশনে সে বিপ্রকে বিশ্বাস করেছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওর আসল উদ্দেশ্য অন্য কিছু। আধ্যা এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাইরে যাওয়ার দরজাটার কাছে গেল। সে আস্তে আস্তে দরজাটা খুলল, যেন কেউ কিছু বুঝতে না পারে। বুক ধুকপুক করছে, কিন্তু সে ভয়কে দমন করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। একটুও শব্দ হলে সর্বনাশ হয়ে যাবে। সে আস্তে আস্তে পা ফেলে দরজার বাইরে পা ফেলতে গেল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে কেউ হ্যাচকা টান দিল। আধ্যা সামলে উঠতে পারল না, শক্ত এক বুকের ওপর গিয়ে পড়ল। আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। পালাচ্ছ কেন? গম্ভীর কণ্ঠস্বর শুনেই আধ্যা বুঝতে পারল বিপ্র। আমি এখানে থাকতে চাই না, আমি এক্ষুনি রুদ্রগড়ে যেতে চাই। আধ্যার কণ্ঠে স্পষ্ট ফুটে উঠল জেদ। বিপ্র একটু বিরক্তির সুরে বলল, রুদ্রগড়ে যেতে হবে না। আমি যাব, ছাড়ুন, আমার ব্যথা লাগছে। আধ্যা ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু পারল না। চোরের মতো পালিয়ে যাচ্ছিলে, ঘরে যাও। বিপ্র বেশ মেজাজের সাথে কথাটা বলে আধ্যাকে ছেড়ে দিল। আধ্যা দ্রুত নিজে যে ঘরটিতে থাকছে সেই ঘরে ফিরে এলো। দড়াম করে দরজাটা বন্ধ করে চাবি দিয়ে তালা মেরে দিল। তার বুক ধকপক করছে, সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। সে শুয়ে শুয়ে সবার ঘুমোনোর প্রতীক্ষা করতে লাগলো। গভীর রাত। আধ্যা উঠে চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে অবাক হয়ে ভাবল, ব্যাপার কি, দরজা খুলছে না কেন? বাইরে থেকে তালা দিয়ে রেখেছে নাকি? অনেক চেষ্টা করেও দরজা না খুলতে পেরে সে একই চাবি দিয়ে ঘরটির আরেকটি দরজার মটিজ তালা খোলার চেষ্টা করল, কিন্তু সেটাও খুলল না। কি করবে বুঝে উঠতে পারছে না সে। হতাশায় তার চোখে জল চলে এলো। দরজার কাছে গিয়ে মেঝেতে বসে পড়ল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে তার চোখ বুজে এলো। ঠিক তখনই গায়ে কারোর স্পর্শ অনুভব করে সে কেঁপে উঠল। চোখ খুলে দেখল ঘরে হালকা আলো জ্বলছে। বিপ্র তার পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আধ্যা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি এত রাতে এখানে কেন এলেন? বিপ্র শান্ত কণ্ঠে বলল, এটা আমার ঘর, আমি যখন খুশি এখানে ঢুকতে পারি। আধ্যা গলায় ব্যথা নিয়ে বলল, ঠিক বলেছেন, তবে এটা আমার ঘর নয়। দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। আমার বাবা মা ভীষণ অসহায়, জানি না তারা কেমন আছে, কি করছে, তাদের আমাকে দরকার। বিপ্র শান্ত গলায় বলল, আমি সেটা জানি, তাই তো তোমাকে অসুস্থ অবস্থাতেও তলোয়ার খুঁজতে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে উঠছি। চলো তাড়াতাড়ি, একটা রাতও নষ্ট করা যাবে না। আধ্যা মাথা নাড়িয়ে বলল, আমি আপনার সাথে যাব না। আমি আপনাকে বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু আপনি?
আধ্যার গলাটা ধরে এলো। সে বাক্যটা শেষ করতে পারল না। বিপ্র ধমকের সুরে বলল, সময় নষ্ট না করে চলো। আধ্যা দৃঢ় গলায় বলল, যাব না, আমি একাই খুঁজব হাড়ের তলোয়ার। এই বলে সে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে দৌড় দিল। কিন্তু বিকি আর বিপ্র দ্রুত দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। জোর করে টানতে টানতে তাকে ঘরে নিয়ে আসতে লাগলো। আধ্যা চিৎকার করছে, কিন্তু তার গলা ব্যথায় ভারী হয়ে আসছে। গলার আওয়াজ বেরোচ্ছে না ঠিক মতো। তাছাড়া আশেপাশে বাড়িঘর নেই যে তারা তার চিৎকার শুনতে পেয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আর ঠিক সেই সময় বাড়ির বাইরে সেই বড় কেউটে সাপটি তাদের দিকে তাকিয়ে অসহায়ের মতো ছটফট করতে লাগলো। বিপ্র আর বিকি আধ্যাকে জোর করে ঘরের ভেতর ঠেলে ঢুকিয়ে দিল। আধ্যা মরিয়া হয়ে বেরোনোর চেষ্টা করলেও তার শক্তি তাদের দুজনের কাছে হার মানল। বিপ্র দ্রুত দরজার বাইরে তালা লাগিয়ে দিল। ভেতর থেকে আধ্যা দরজায় থাবা মেরে কাঁদতে কাঁদতে বলল, দয়া করে দরজা খুলে দিন, আমাকে এখানে বন্দি করবেন না। কিন্তু বিপ্র নির্বিকার, এক মুহূর্তের জন্য দয়া দেখালো না। সে কঠিন গলায় বিকি আর কলমিলতাকে বলল, সাবধান, আধ্যার ওপর নজর রাখিস, সে কোনোভাবেই যেন পালাতে না পারে। আমি রুদ্রগড়ে যাচ্ছি। বিকি আর কলমিলতাও মাথা নেড়ে সম্মতি জানালো। বিপ্র দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে বাইকে উঠে স্টার্ট দিল। বাইকের আলো দেখে বড় কেউটে সাপটি এক মুহূর্তের জন্য স্থির হয়ে তার দিকে তাকালো, তারপর তড়িঘড়ি সরে গেল। বিপ্র সাপটির দিকে দৃষ্টি না দিয়েই রুদ্রগড়ের পথে ছুটে গেল। কিন্তু সে চলে যেতেই সাপটি আবার ফিরে এলো। সে ফোঁস-ফোঁস শব্দ করতে করতে মরিয়া হয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই পারল না। যেন এক অদৃশ্য শক্তি তাকে প্রবেশ করতে দিচ্ছে না। সাপটি ছটফট করতে লাগলো, শরীর মোচড়াতে লাগলো, যেন প্রবল হতাশায় কাতর হয়ে উঠেছে। তার চোখ দুটো অস্বাভাবিক লালচে আভায় জ্বলজ্বল করছে, ঠিক যেন কোনো গভীর আতঙ্ক অথবা ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছে। ওদিকে দেবু বিপ্রদের বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলে জানতে পারল যে বিপ্র কয়েকদিন ধরে বাড়িতে নেই, কোথাও বাইরে গেছে। দেবু খুব ভোরে রাস্তার একপাশে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, বিপ্র কি তবে আধ্যাকে খুঁজতে গেছে? কিন্তু সে তো এ ব্যাপারে আমাকে কিছু বলেনি, এমনকি ফোন করলেও ধরছে না। ঠিক তখনই একটা বাইকের দ্রুত গতির শব্দ কানে এলো। দেবু চমকে তাকিয়ে দেখল বিপ্র, কিন্তু সে একবারের জন্য দেবুর দিকে না তাকিয়ে ঝড়ের বেগে বাইক চালিয়ে সোজা শ্মশানের দিকে চলে গেল। দেবুর মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে আর দেরি না করে জোর পায়ে শ্মশানের দিকে হাঁটা দিল। বিপ্র বাইক নিয়ে শ্মশানে ঢুকে পড়ল। ভোরের শীতল হাওয়া তার গায়ে আছড়ে পড়ছে, কিন্তু সে সেদিকে খেয়াল দিল না। শ্মশানের বটগাছটায় পাখিরা কিচিরমিচির করছে। বিপ্র দ্রুত বাইক থেকে নেমে চারপাশে তাকালো। সে চিৎকার করে ডাকল, গুরুদেব! কিন্তু কোথাও তান্ত্রিকের দেখা নেই। বিপ্র গুরুদেবের গোপন আস্তানাতেও গেল, কিন্তু সেখানেও কাউকে পেল না। সে ভাবল, গুরুদেব কি এখনও আসেননি? সে হতাশ হয়ে বাইক চালিয়ে ফিরে আসছে। দেবুর কণ্ঠ ভেসে এলো, বিপ্র! বিপ্র বাইক থামালো। দেবু কাছে এসে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি? সন্তোষপুরে আধ্যাকে খুঁজতে? বিপ্র এক মুহূর্ত চুপ করে থেকে বলল, না, কাজ ছিল। গুরুদেব কোথায় আছে জানিস? দেবু মাথা নাড়ল, না, গুরুদেব সেই যে গেল, আর এখানে এলো না। বিপ্র একটু চিন্তিত মুখে বলল, গুরুদেব এলে আমায় জানাস, আমি এখন চলি, কাজ আছে। এই পরিস্থিতিতে কি এমন কাজ করছিস রে তুই? বিপ্র কোনো উত্তর দিল না দেবুর কথায়।
দেবু এবার দৃঢ় কণ্ঠে বলল, শোন, চল না দুজনে মিলে সন্তোষপুরে গিয়ে আধ্যাকে খুঁজি। হাড়ের তলোয়ার না পেলে রুদ্রগড়ের এই চলতে থাকা ভয়ানক পরিস্থিতির তো মুক্তি নেই, সবই তো জানিস। আর এত কষ্ট সহ্য হচ্ছে না। গুরুদেবেরও মতলব ভালো নয়, সে কথা তো আড়াল থেকে শুনেছি আমরা। বিপ্র বিরক্ত হয়ে সংক্ষিপ্ত জবাব দিল, আমার এখন জরুরি কাজ আছে। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। বাইক স্টার্ট দিয়ে দ্রুত চলে যাচ্ছে। দেবু তাকিয়ে রইল বিপ্রের পিছনে। বিপ্র দৃষ্টির বাইরে চলে গেল। দেবুর মনে সন্দেহ দানা বাঁধল। বিপ্রের আচরণ এমন বদলে গেল কেন? আধ্যাকে খোঁজার ব্যাপারে কিছু বলল না কেন? ও মনে হয় আধ্যাকে নিয়ে বৃদ্ধার ঠাকুমার কুয়োয় নেমেছিল। আধ্যাকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছে, সে কথা আমাকে বলছে না। কিন্তু কেন? এরকম নানা প্রশ্ন দেবুর মাথায় ঘুরতে লাগলো। সে ভাবল, এভাবে শুধু ভাবলেই হবে না, আমাকে ওর পিছু নিতে হবে। ও কেন কাজের অজুহাত দেখিয়ে চলে গেল সেটা আমাকে দেখতে হবে। কিন্তু বিপ্র বাইকে যাচ্ছে, আর আমার তো বাইক নেই, শুধু একটা পুরনো সাইকেল আছে। সাইকেল চালিয়েই দেখি না, যদি বিপ্রের পিছু নিয়ে কিছু তথ্য পাই। দেবু তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে সাইকেলটা নিয়ে বেরোলো এবং বিপ্রদের বাড়ির দিকে ছুটল। কিন্তু সেখানে পৌঁছে হতাশ হয়ে গেল। বাড়ির সামনে বিপ্রের বাইক নেই। দেবু মন খারাপ হয়ে গেল। তাহলে কি বিপ্র অন্য কোথাও গেছে? কোথায় গেল? সে একবার বাড়ির চারপাশে তাকিয়ে দেখে নিল, কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে ধীরে ধীরে ফিরে চলল। কিন্তু তার মনে একটাই সংকল্প, কিছুতেই এই রহস্যের শেষ না দেখে সে ছেড়ে দেবে না। বিকেলে দেবু সাইকেলে করে বাজারের দিকে যাচ্ছে। রাস্তার ধারে একটা খাবারের দোকানের সামনে হঠাৎ তার চোখ আটকে গেল। একটা বাইক দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটা বিপ্রের বাইকের মতো। তার মনে সন্দেহ হলো, এটা কি বিপ্রের বাইক? সে একটু দূরে দাঁড়িয়ে দোকানের ভেতর তাকিয়ে দেখার চেষ্টা করলো। ঠিক তখনই বিপ্র দোকান থেকে বেরিয়ে এলো, হাতে কয়েকটা খাবারের প্যাকেট। দেবু দ্রুত নিজেকে আড়াল করলো। বিপ্র বাইকের কাছে গিয়ে প্যাকেটগুলো রাখলো, তারপর স্টার্ট দিয়ে দ্রুত সামনে চলে গেল। ও কোথায় যাচ্ছে? দেবু মনে মনে ভাবল। সে আর সময় নষ্ট করল না, দ্রুত সাইকেলে উঠে বিপ্রের পিছু নিল। রুদ্রগড় পথ পেরিয়ে বিপ্র বাইক নিয়ে এগিয়ে চলল, আর দেবু তার পিছু পিছু সাইকেল চালাতে লাগলো। দ্রুত সাইকেল চালাতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সে থামল না। বিপ্রের বাইক যতই দূরে যেতে লাগলো, ততই দেবুর মনে উদ্বেগ বাড়তে লাগলো। কিছুক্ষণ পর বিপ্র রাস্তার বাঁকে বাইক আরও জোরে চালিয়ে সামনে চলে গেল। দেবু একসময় দেখল বাইকটি তার দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেছে। সে সাইকেল চালিয়ে কিছুটা এগিয়ে এসে দেখল রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। দেবু ভাবল, এখন আমি কোন পথে যাব? সে দাঁড়িয়ে চারপাশে তাকালো, কিন্তু কিছু বুঝতে পারল না। আশেপাশে তেমন কোনো চিহ্ন নেই যা দেখে নিশ্চিত হওয়া যায় বিপ্র কোন পথে গেছে। শেষ পর্যন্ত সে আন্দাজে ডান দিকের পথ ধরে সতর্ক হয়ে চারপাশে তাকাতে তাকাতে এগিয়ে যেতে লাগলো। তার মনে একটাই প্রশ্ন, বিপ্র কি সত্যি আধ্যার কাছে যাচ্ছে? এদিকে নীনা আর কলাবতী সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজেও আধ্যার কোনো সন্ধান পেল না। এমনকি তান্ত্রিকেরও কোনো খোঁজ মিলল না। তারা চিন্তিত হয়ে পড়ল, এখন কি করবে? অমাবস্যা আসতে আর বেশি বাকি নেই, সময় দ্রুত ফুরিয়ে আসছে। যদি তান্ত্রিক ফিরে এসে জানতে পারে যে হাড়ের তলোয়ার তো দূরের কথা, তারা এখনও আধ্যাকেই খুঁজে পেল না, তাহলে তান্ত্রিক নিশ্চয়ই রেগে গিয়ে তাদের প্রয়োজনীয় শক্তির উৎস সরবরাহ বন্ধ করে দেবে। নীনা আর কলাবতী পরস্পরের দিকে তাকিয়ে
একটাই চিন্তা করল, তাহলে কি এবার আমাদের সাধারণ পেত্রীর মতোই থাকতে হবে? এই ভাবনা মাত্র তারা হতাশ হয়ে পড়ল। তাদের শক্তি আস্তে আস্তে কমে আসছে, এটা তারা অনুভব করতে পারছে। কিন্তু কি করবে তারা? তাদের অশুভ শক্তিও আধ্যাকে খুঁজে বের করতে কোনো কাজে আসছে না। অসহায়ভাবে তারা একে অপরের দিকে তাকালো। নীনা বলল, আমাদের কিছুতেই হাল ছেড়ে দেওয়া চলবে না, তান্ত্রিককে খুঁজে বের করতেই হবে। কলাবতীও গম্ভীর গলায় বলল, আমাদের শক্তি ক্রমেই কমে আসছে, যদি শীঘ্রই কিছু করতে না পারি তাহলে হয়তো আমাদের অস্তিত্বই বিপদের মুখে পড়ে যাবে। তারা আতঙ্কে একে অপরের হাত শক্ত করে চেপে ধরল। আধ্যা সারাদিন কিছুই খায়নি। খিদের যন্ত্রণা আর ঠান্ডায় কষ্ট ধীরে ধীরে তার শরীর আর মনে গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। মাথাটা ঝিমঝিম করছে, দেহ দুর্বল হয়ে পড়েছে। কলমিলতা তাকে কিছু খাওয়ানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আধ্যার গলা দিয়ে কিছুই নামছিল না। রাজকীয় এই ঘরে বন্দি থেকেও সে মুক্তির পথ খুঁজছে, কিন্তু আশার আলো কোথাও দেখতে পাচ্ছে না। কলমিলতা 1 কাপ গরম আদা চা করে এনে তার সামনে ধরল। মুখের কাছে কাপটা এনে নরম স্বরে বলল, চাটা অন্তত খাও, গলা ব্যথা কমবে। আধ্যা কোনো উত্তর দিল না। সে গভীর কাতর দৃষ্টিতে কলমিলতার দিকে তাকিয়ে বলল, প্লিজ আমাকে বাইরে যেতে দিন মাসি, আমি আর এখানে থাকতে পারছি না। আমি আমার বাবা মার কাছে যেতে চাই, তারা খুব কষ্টে আছে। কলমিলতা মাথা নিচু করল, যেন কোনো অদৃশ্য বাঁধনের মধ্যে সে নিজেও আটকে আছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবুর কথায় খেলাপ করতে পারবো না। আধ্যা হতাশ হয়ে কলমিলতার পাশ কাটিয়ে দরজার দিকে ছুটল। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগেই কলমিলতা ঝটকা দিয়ে তার হাত চেপে ধরল। আধ্যা ছটফট করল মুক্তির জন্য, কিন্তু কলমিলতার শক্তি এতটাই প্রবল যে সে এক ধাক্কায় আধ্যাকে ছিটকে মেঝেতে ফেলে দিল। আধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল কলমিলতার দিকে। সে যাকে নম্র দয়ালু মনে করেছিল, সেই কলমি মাসির চোখে আজ এক ভয়ঙ্কর রূপ। বড় বড় চোখে জ্বলে উঠল আগুনের মতো কঠিন দৃষ্টি। গম্ভীর অথচ দৃঢ় স্বরে কলমিলতা বলল, বাবুর কথা শুনে চলো, না হলে তোমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এই বলে সে পিছন ফিরে দরজা খুলে বেরিয়ে গেল আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আদ্যা হতভম্ব হয়ে বসে রইল। সে আজ প্রথমবার কলমিলতার এই রাগী রূপ দেখল। আদ্যা বুঝতে পারল এখান থেকে পালানোর কোনো উপায় নেই, কিন্তু তবু তাকে পালাতেই হবে। বিপ্রের উদ্দেশ্য ভালো নয়। এক অজানা আশঙ্কা তার চারপাশে ঘনিয়ে আসছে। কলমিলতার কঠোর দৃষ্টি, তার গম্ভীর সতর্কবাণী, সব মিলিয়ে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে উঠেছে। এখান থেকে মুক্তি না পেলে সে যে ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে তা এখন স্পষ্ট। আধ্যার মন বলছে, যেভাবেই হোক আমাকে পালাতেই হবে। ঘরটির ভেতরে আরেকটি দরজার দিকে সে তাকালো। ক্লান্ত বিধ্বস্ত শরীরে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মনে হলো, যদি এই দরজা দিয়ে বাইরে বের হওয়া যায়। মুক্তির আশায় সে দরজার তালা খুলতে লাগলো। যদিও সে জানে যে এই দরজার চাবি তার কাছে নেই, তবু মরিয়া হয়ে চোখের কোণে জমে ওঠা অশ্রু মুছতে মুছতে সে তার হাতে থাকা অন্য দরজার চাবিটা তালায় ঢুকিয়ে চেষ্টা করতে লাগলো। হঠাৎ কি যেন একটা টুক করে শব্দ হলো। তালাটা খুলে গেল। বিশ্বাস করতে পারছে না আধ্যা। ধীর পায়ে দরজাটা ঠেলে খুলল সে। দরজার ওপাশে এক অন্ধকার ঘর। রাজকীয় ঘরের স্বল্প আলো খানিকটা ভেতরে প্রবেশ করল, কিন্তু তাতে ঘরটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভেতরে এক অস্বাভাবিক গন্ধ,
যেন কিছু পচা, যেন বাতাসে একটা ভারী ভাব। বুকের মধ্যে ধুকপুক করতে করতে আধ্যা ঘরের ভেতর ঢুকে পড়ল। অন্ধকারের মধ্যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। সে ঘরের কোণে হাতড়ে হাতড়ে কিছু খোঁজার চেষ্টা করল। হঠাৎ একটা ছোট টর্চের মতো কিছু অনুভব করল। সে তাড়াতাড়ি সুইচ টিপল। এক ঝলক আলো পড়তেই সে যা দেখল তাতে তার দেহটা অবশ হয়ে গেল। ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে মা কালীর এক ভয়ঙ্কর মূর্তি, উন্মুক্ত জিহ্বা, গলার মাথার মালা, হাতে রক্তাক্ত খড়গ। মূর্তির কাছেই ধাতুর তৈরি উঁচু বেদি। দেখে মনে হলো বলির জন্যই তৈরি করা হয়েছে এটি। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মাথার খুলি, শুকনো হাড়গোড়। হাড়ের ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ এখনো স্পষ্ট। আধ্যার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। সে এক পা পেছনে সরতেই পায়ের নিচে কি যেন গুঁড়ো হয়ে গেল, হয়তো কোনো পুরনো হাড়। তার মনে হলো এখানে মানুষ বলি দেওয়া হয়। সে ভাবল, আমাকেও কি বিপ্র বলি দেবে? কথাটা ভাবতেই আধ্যার মাথা ঘুরে উঠল। এতক্ষণে তার বুঝতে বাকি রইল না সে কোথায় এসেছে। এই ঘরটা শুধুই একটা প্রাচীন দেবী মন্দির নয়, এটা একটা নিষ্ঠুর বলির আস্তানা। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার মনে হতে লাগলো এই অন্ধকার ঘরের দেওয়ালগুলো তাকে গ্রাস করে ফেলবে। সে দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু ভয়ের চোটে তার পা যেন জমে গেল। এই ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়ে আধ্যার মন সিদ্ধান্ত নিতে পারছে না সে কি এখান থেকে পালাতে পারবে, নাকি এই ঘরেই হবে তার শেষ আশ্রয়। আধ্যার শরীর থরথর করে কাঁপছে। ঠিক তখনই বাড়ির বাইরে বাইকের আওয়াজ হলো। বাইক থামতেই বিকি দৌড়ে গিয়ে বিপ্রের সামনে দাঁড়ালো। সব ঠিক আছে তো? খাবারের প্যাকেটগুলো বিকির হাতে দিতে দিতে জিজ্ঞেস করল বিপ্র। হ্যাঁ বাবু, মাথা নিচু করে বলল বিকি। কলমিলতা এসে বলল, মেয়েটাকে কিছুতেই খাওয়াতে পারিনি বাবু, কথাই শুনছে না। বিপ্র একটু ভ্রু কুঁচকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, ঠিক আছে, খাবার এনেছি, খাবারগুলো প্লেটে ঢালো। এই বলে সে সোজা ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা ঠেলে খুলেই থমকে দাঁড়ালো। আধ্যা ঘরের কোথাও নেই। তার চোখ পড়ল ঘরের এক কোণে দ্বিতীয় দরজাটা হাট করে খোলা। তার চোখ মুখ কঠিন হয়ে উঠল। দ্রুত পায়ে সে দরজার ভেতর ঢুকল। আধ্যা দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, কাঁপতে কাঁপতে তাকিয়ে আছে কালীর মূর্তির দিকে। এই দরজার তালা কিভাবে খুললে? কঠিন স্বরে প্রশ্ন করল বিপ্র। আধ্যা আতঙ্কে কেঁপে উঠল তার গলা শুনে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছে এই ঘরে ঢুকে যে বাইকের আওয়াজটাও সে খেয়াল করেনি। বিপ্র এসে গেছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এখন কি হবে? এই ভয়ঙ্কর ঘরে দাঁড়িয়ে বিপ্রের চোখে সেই রাগী দৃষ্টি দেখে আধ্যার মনে হতে লাগলো আজকের রাতে কি তার শেষ রাত। বিপ্র শক্ত হাতে আধ্যার হাত চেপে ধরল, তারপর কোনো রকম দ্বিধা না করেই এক ছটকায় তাকে টেনে আনল। আধ্যা বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শক্তির কাছে সে অসহায়। মুহূর্তের মধ্যে বিপ্র তাকে রাজকীয় ঘরের ভিতরে ঠেলে দিল। ভারসাম্য হারিয়ে আধ্যা প্রায় পড়েই যাচ্ছিল। শেষ মুহূর্তে কোনোভাবে নিজেকে সামলে নিল। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট, শ্বাস দ্রুত চলছে। দরজাটা পিছনে ভারী শব্দে বন্ধ হয়ে গেল, যেন এই চার দেয়ালের বাইরে কোনো শব্দও না পৌঁছায়। বিপ্রের চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি, কিন্তু সেই শীতলতার গভীরে ক্রোধের আগুন জ্বলছে। তার মুখে কোনো কথা নেই, অথচ তার উপস্থিতি
ঘরের বাতাসকে ভারী করে তুলছে। সে ধীরে ধীরে দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, যেন মনে মনে কিছু গভীরভাবে ভাবছে। এক মুহূর্তে নিস্তব্ধতার পর হঠাৎ গম্ভীর কণ্ঠে ডাক দিল, মাসি, বিকি। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা রয়েছে যে সঙ্গে সঙ্গে কলমিলতার বিকি ভয়ে ছুটে এলো। দরজার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো তারা, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস পেল না, যেন জানে কিছু একটা গুরুতর হয়েছে আর বিপ্রের রাগ থেকে কেউই রেহাই পাবে না। আজকে শুনলেন আতঙ্কে রুদ্রগড়ের 58 থেকে 61 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।